শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে একটা কলাম শেয়ার করেছেন বিদেশি পত্রিকার এএফপি কানাডা এ নামে কোনো নিউজ পোর্টাল আগে দেখি নাই। ভিতরে ঢুকে দেখলাম তেমন একটা কিছুই নাই, ওই যে সংবাদ টংবাদ কিছুই নাই, অনেক পুরান পুরান সংবাদ আছে এরকম। তো কলামটা যে লিখেছে তার নাম হচ্ছে জ্যাক রেমন্ড, ছবিও দেওয়া আছে, কিন্তু এই জ্যাক রেমন্ড নামে এই ছবিযুক্ত কোন লোক আমি গুগলে সার্চ করে পেলাম না, লিঙ্কডইনে পেলাম না, চ্যাটজিপিটিতেও পেলাম না। আপনারা জানলে বলতে পারবেন। তো এইসব কলাম লেখার মানেই হচ্ছে আসলে এগুলো কিন্তু পেইড কলাম, এগুলো ভুতুরে লেখক দিয়ে কলাম লিখিয়ে চেষ্টা করে আর কি বহির্বিশ্বকে দেখিয়ে যে তুই ইংরেজিতে লিখছে, ঠিকই তো লিখছে, তো যাতে একটা জনমত তৈরি করা যায়, বহির্বিশ্বে একটা মত তৈরি করা যায় এগুলো। এবং আওয়ামী লীগ ইতিপূর্বে এরকম বহু করেছে, যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু এই প্রচুর ভুতুরে লোকজনকে দিয়ে এই ধরনের কলাম টাকার বিনিময়ে লেখাতো, এখনো সেই কাজই করতেছে। এখন প্রশ্ন করতে পারেন যে আমি এগুলো পড়ি কেন? পড়ি এই কারণে যে আওয়ামী লীগের মনোভাবটা জানার জন্য। যদিও এই এএফবি কানাডা এটা একটা অখ্যাত কুখ্যাত পোর্টাল, এখানে টাকা পয়সা দিলে আপনি যে কোনো নিউজ করতে পারবেন, এবং এই জ্যাক রেমন্ড নামে কেউ নেই আমার মোটামুটি আমি কনফার্ম। যদি আপনারা চিনে থাকেন আমাকে জানাবেন, আমার ভুলটা ধরিয়ে দিবেন। কিন্তু এই যে এই কলামটা লেখা হয়েছে, এই কলামে যা যা লেখা হয়েছে সব কিন্তু আওয়ামী লীগের মনের কথা, এবং তারা এভাবেই কিন্তু করতেছে। এই কলামটা কিন্তু আওয়ামী লীগ বাংলায় লিখেছে, লিখে কাউকে দিয়েছে, সেই কলামটা ইংরেজিতে অনুবাদ করে তারপর জ্যাক রেমন্ড নামে ছাপিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে একটা ফরমাইশি কলাম, কিন্তু এই কলামের মাধ্যমে আমরা এই যে ভারতকে দিয়ে বাংলাদেশকে কি বিপদে ফেলতে চাচ্ছে এটার একটা ইঙ্গিত আমরা এই কলামে পেতে পারি। তো আসুন কলামটা পড়ি। কলামটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। তো কলামে লিখেছে, ই বাংলাদেশ ইলেকশন এক্সক্লুডস 60% অফ ভোটার্স, ইন্ডিয়া পেজ দ্য প্রাইস। বলতেছে যে বাংলাদেশের 60% ভোটারকে যদি বাদ দিয়ে ভোট হয়, এখানে লিখছে যে আওয়ামী লীগের নাকি 60% জনসমর্থন, তাহলে ভারতকে কিন্তু এর মূল্য দিতে হবে। ভারতকে হুঁশিয়ারি দিয়েছে। হাউ এ সেম ভোট নেক্সট ডোর কুড রিশেপ সাউথ এশিয়া সিকিউরিটি ম্যাপ। একটা ভুয়া ইলেকশন প্রতিবেশী দেশে এটা এই দক্ষিণ এশিয়ার পুরো নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিবে। বিশাল বড় ব্যাপার। বাংলাদেশে আওয়ামী লীগের মতে যে ইলেকশন হতে যাচ্ছে ফেব্রুয়ারির 12 তারিখে, এটা একটা ভুয়া ইলেকশন, এবং ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে যে যদি এই ভুয়া ইলেকশনটা ভারত হতে দেয় তাহলে কিন্তু এই পুরো দক্ষিণ এশিয়ারই কিন্তু নিরাপত্তা সংকট সৃষ্টি হবে। তো এখানে লিখেছে বাংলাদেশ এমন একটি নির্বাচনী কাঠামোর দিকে এগিয়ে যাচ্ছে যেখানে দেশের বৃহত্তম রাজনৈতিক দল এবং প্রায় 60% ভোটারের রাজনৈতিক আবাসস্থল আওয়ামী লীগকে বাদ দিতে হবে। আওয়ামী লীগ নাকি বৃহত্তম রাজনৈতিক দল এবং 60% লোকই আওয়ামী লীগের সমর্থক। তো এই ধরনের পরিস্থিতিতে অনুষ্ঠিত একটি নির্বাচন গণতান্ত্রিক বৈধতার অভাব হবে, এবং বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়ার প্রতি ভারতের দীর্ঘস্থায়ী সমর্থনের সরাসরি বিরোধিতা করবে। কিন্তু এর পরিণতি গণতান্ত্রিক রীতিনীতির বাইরেও বিস্তৃত। বাংলাদেশে একটি একতরফা নির্বাচন ভারতের জন্য সরাসরি কৌশলগত ঝুঁকি বহন করে, যার মধ্যে রয়েছে ভারতপন্থী রাজনৈতিক শক্তির প্রান্তিকীকরণ। ভারতপন্থী রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে একেবারে কোণঠাসা করে দেওয়া, এবং পাকিস্তানপন্থী ইসলামী শক্তির পুনরুত্থান। এবং এই ইসলামী শক্তি নাকি পাকিস্তানপন্থী। আমরা 90% মুসলমান, তাই না? এখানে কেউ ইসলামী রাজনীতি করতেই পারে, পাবলিক ভোট দিলে দিবে, না দিলে নাই। এবং ইসলামপন্থী রাজনীতি মানেই হচ্ছে এদের চোখে পাকিস্তানপন্থী। তো এই পাকিস্তানপন্থী ইসলামপন্থী শক্তির পুনরুত্থান, ভারতের পূর্ব সীমান্তে নিরাপত্তার অস্থিরতা বৃদ্ধি, এবং ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের জন্য ঝুঁকি বৃদ্ধি। এটিকে যদি ভারত মনে করে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, তাহলে কিন্তু ভারত একটা গুরুতর ভুল করবে। ভারত যদি মনে করে কি দরকার, বাংলাদেশে যা হচ্ছে এটা ওদের আভ্যন্তরীণ বিষয়, তাহলে ভারত গুরুতর ভুল করবে বলে এখানে বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের এই ভুয়া নির্বাচন কেন ভারতের নিরাপত্তা সমস্যা হয়ে উঠবে? বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ভারতের নিজস্ব নিরাপত্তা পরিবেশের সঙ্গে অবিচ্ছেদ্য, বিশেষ করে পূর্ব এবং উত্তর পূর্ব সীমান্ত জুড়ে। কয়েক দশক ধরে ভারত বুঝতে পেরেছে যে বাংলাদেশে
অন্তর্ভুক্তিমূলক শাসন কেবল একটি গণতান্ত্রিক পছন্দই নয়, বরং কৌশলগত প্রয়োজনীয়তা। মানে ভণ্ডামি কারে কয় দেখেন। মানে গত কয়েক বছর ধরে নাকি ভারত বুঝতে পেরেছে যে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক শাসন। এই অন্তর্ভুক্তিমূলক শাসন গত 15 বছর ধরে ভারত একতরফা ভাবে শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছে। শেখ হাসিনা তিনটা ভুয়া ইলেকশন করে অন্য দলকে বাদ দিয়ে একতরফা নির্বাচন করে বারে বারে জয়ী হয়েছে। তখন কোথায় ছিল অন্তর্ভুক্তিমূলক? এখন বলতেছে কলামে যে গত 15 বছর ধরে নাকি ভারত বুঝতে পেরেছে যে অন্তর্ভুক্তিমূলক শাসন কেবল একটি গণতান্ত্রিক পছন্দই নয়, বরং এটি কৌশলগত প্রয়োজনীয়তা। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে ভারতের অবিচল অবস্থান আমাদেরকে কি শিক্ষা দেয়? আমরা এখন দেখতেছি যে বাংলাদেশে রাজনৈতিক বর্জন, অস্থিতিশীলতা, চরমপন্থা এবং বহিরাগত হস্তক্ষেপের ইন্ধন যোগাচ্ছে। কিন্তু একটি গণতান্ত্রিক সরকার থাকলে বাংলাদেশ স্থিতিশীল, প্রতিনিধিত্বশীল সরকার এবং ঐতিহাসিকভাবে ভারতের সঙ্গে সন্ত্রাস বিরোধী সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক একীকরণকে সক্ষম করেছে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বর্তমান নির্বাচনী রোডম্যাপ সেই যুক্তি ভঙ্গ করেছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে এটি সংখ্যাগরিষ্ঠ ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে, অর্থপূর্ণ প্রতিযোগিতা দূর করে এবং জনমতবিহীন সরকার গঠনের ঝুঁকি তৈরি করে। মানে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে এই সরকার হবে পুরোপুরি নাকি জনমতবিহীন সরকার। এই ধরনের নির্বাচন দেশে বৈধতাকে ক্ষুণ্ণ করবে এবং সমগ্র বাংলাদেশে অনিশ্চয়তা তৈরি করবে, এবং যার পরিণতি ভারতকে ভোগ করতে হবে। ভারতকে ভয় দেখায়। আওয়ামী লীগকে বাদ দেওয়া ইসলামপন্থী এবং পাকিস্তানপন্থী শক্তির জন্য দরজা খুলে দেয় এবং নির্বাচনী প্রতিযোগিতা থেকে আওয়ামী লীগকে অপসারণ একটি রাজনৈতিক শূন্যতা যেহেতু তৈরি করেছে, সুতরাং সেই শূন্যস্থানটা আসলে ইসলামপন্থী এবং পাকিস্তানপন্থীদেরকে দিয়ে পূরণ করা হচ্ছে, যাদের আদর্শিক চিন্তা ভাবনা এবং ভূরাজনৈতিক সারিবদ্ধতা ভারতের জন্য, ভারতের নিরাপত্তার জন্য স্পষ্ট ঝুঁকি তৈরি করে। তাহলে প্রশ্ন হচ্ছে যে ভারতের উদ্বেগ হওয়ার কারণগুলো কি কি? একটি হচ্ছে ইসলামী দলগুলির পূর্ণ প্রবেশ। ঐতিহাসিকভাবে এই ইসলামী দলগুলো ভারত বিরোধী অবস্থানের সঙ্গে যুক্ত, যার মধ্যে রয়েছে জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির। বছরের পর বছর নিষেধাজ্ঞার পর মূলধারা রাজনীতিতে পুনরায় প্রবেশ করেছে এই চরমপন্থী জামাত ইসলাম, এবং এই তরুণদের মধ্যে ভারত বিরোধী সাংগঠনিক যোগাযোগ প্রসারিত হচ্ছে। দুই হচ্ছে নিষিদ্ধ চরমপন্থী নেটওয়ার্কগুলোর পুনরুত্থান। দীর্ঘদিন ধরে গোপনে থাকা হিজবুত তাহরীর উগ্র ইসলামী শাসনের আহ্বান জানিয়ে এবং স্পষ্টভাবে ভারতের বিরুদ্ধে প্রচারণা কার্যক্রম পুনরায় শুরু করেছে এবং উত্তরণ পরবর্তী অনিশ্চয়তাকে কাজে লাগিয়ে নেটওয়ার্ক পুনর্গঠন করেছে। তৃতীয় হচ্ছে কট্টরপন্থী গোষ্ঠীগুলোর রাস্তার শক্তি। হেফাজতে ইসলামের মতো সংগঠনগুলি গণবিক্ষোভ সংগঠিত করার, ধর্মনিরপেক্ষ শাসনের উপর চাপ সৃষ্টি করার এবং ভারত বান্ধব নীতির জন্য রাজনৈতিক স্থান সংকুচিত করার নতুন ক্ষমতা প্রদর্শন করেছে। 4 নম্বরে পাকিস্তান সংযুক্ত জঙ্গি আখ্যান। নিরাপত্তা প্রতিবেদনে পাকিস্তান ভিত্তিক জঙ্গি ব্যক্তিত্বদের সঙ্গে জড়িত নতুন আলোচনা এবং যোগাযোগ তুলে ধরা হয়েছে, যেখানে বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে সম্ভাব্য অপারেশনাল করিডোর হিসাবে ক্রমবর্ধমান ভাবে চিত্রিত করা হচ্ছে। দেখেন, এখানে বলা হচ্ছে বাংলাদেশের কিছু গোষ্ঠী নাকি পাকিস্তানের যে জঙ্গি গোষ্ঠী আছে এদের সঙ্গে কথাবার্তা বলে, আলাপ আলোচনা করে এই বাংলাদেশের ভিতর থেকে ভারতকে আক্রমণ করার জন্য নাকি নতুন চক্রান্ত করতেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা এবং বর্তমান সরকারের উপদেষ্টারা নাকি সবসময় ভারতকে দায়ী করে যে ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করতেছে এবং এটা করে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করতেছে। আরেকটি হচ্ছে পাকিস্তানের কৌশলগত যোগাযোগ। পাকিস্তানি কর্মকর্তারা এবং বাংলাদেশি কর্মকর্তাদের মধ্যে একটা বর্ধিত কূটনৈতিক এবং সামরিক সম্পৃক্ততা একটা সম্ভাব্য পুনর্বিনাশের ইঙ্গিত দেয় যে পাকিস্তানের সঙ্গে এরকম দরহম মরহম চলতে থাকলে ভারতের দীর্ঘস্থায়ী ক্ষতি হয়ে যাবে। এবং একত্রে দেখলে এই প্রবণতাগুলি কেবল আভ্যন্তরীণ রাজনৈতিক মন্থনের দিকে ইঙ্গিত করে না, বরং এগুলো আদর্শিকভাবে প্রতিকূল শক্তির পুনরুত্থানকে প্রতিফলিত করে, যারা ভারতকে শত্রু হিসাবে চিহ্নিত করে এবং তারা রাজনৈতিক হতাশা এবং অর্থনৈতিক উদ্বেগকে পুঁজি করতে চায়। যদি ভারত এটা নিয়ন্ত্রণ করতে না পারে,
তাহলে ভারতের বহু স্তরের হুমকির সম্মুখীন হতে হবে, যেটা ভারতের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। ইসলামী নেটওয়ার্কগুলোর সাংগঠনিক গভীরতা ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই সীমান্ত পেরিয়ে ভারতে জঙ্গি হামলার ঝুঁকি বাড়বে এবং ভারত ক্ষতিগ্রস্ত হবে। এবং বাংলাদেশের অভ্যন্তরে যেই সব ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠানগুলি আছে যারা ভারত বান্ধব, তারা দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছে এবং ভারতকে লক্ষ্য করে পাকিস্তানের সঙ্গে গোপন এবং প্রকাশ্যে বিভিন্ন সামরিক চুক্তি হওয়ার পথে আছে। এটাও ভারতের জন্য উদ্বেগের বিষয়, কারণ এখানে লিখছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সামরিক চুক্তি হওয়া মানেই নাকি ভারতকে আক্রমণ করার জন্য। এই লেখাগুলো কিন্তু অনুমানমূলক নয়। দক্ষিণ এশিয়ার ইতিহাসে দেখায় যে যেখানে একতরফা নির্বাচন, সেখানেই এই চরমপন্থীদের সঙ্গে কাজ করার একটা প্রবণতা আছে। মানে কোন সরকার যদি একতরফা ভাবে ইলেকশন করে জিতে, তাহলে সে চরমপন্থীদের সঙ্গে কাজ করে। তো শেখ হাসিনা কি করছে? শেখ হাসিনা তো একতরফা ভাবে জিতছে, সে কাজ করে না চরমপন্থীদের সঙ্গে। সে হেফাজতের কাছ থেকে কওমি জননী উপাধি নেয় নাই। আরো লিখেছে যে বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং আহম্মদী মুসলিম সহ ধর্মীয় সংখ্যালঘুরা ঐতিহাসিকভাবে এই রাজনৈতিক অস্থিতিশীলতা এবং এই ইসলামপন্থীদের সংঘবদ্ধতার চাপ বহন করছে। যদি এই চরমপন্থী গোষ্ঠীগুলো বর্তমান সময়ের মতো এভাবে প্রভাব বিস্তার করতে পারে এবং সুরক্ষা পায়, তাহলে তারা লক্ষ্যবস্তুতে সহিংসতা আরো বেশি করে চালায়। যদি এইরকম হয়, তাহলে এমন পরিমাণে হিন্দু ভারতে চলে যাবে যে ভারতের জন্য এটি বড় শরণার্থীর চাপ হয়ে পড়বে, সীমান্তে উত্তেজনা হবে এবং সাম্প্রদায়িক সংঘাতের ঝুঁকি রূপান্তরিত হবে। কাজেই বাংলাদেশের সঙ্গে ভারতের সভ্যতার যে সম্পর্ক বিবেচনা করে এটা বোঝা যায় যে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা কেবল ভারতের একটি নৈতিক বাধ্যবাধকতাই না, বরং ভারতের জন্য একটি কৌশলগত প্রয়োজনীয়তা। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের কেন চুপ করে থাকা উচিত নয়। লিখেছে যে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া যদি একটি কারসাজিপূর্ণ নির্বাচন হয়, তাহলে এটি বাংলাদেশে স্থিতিশীলতা আনবে না। যদি ইসলামপন্থী এবং পাকিস্তানপন্থী শক্তিগুলো এই ধরনের নির্বাচনে ক্ষমতায় আসে, তাহলে ভারত তার পূর্ব সীমান্তে দীর্ঘমেয়াদী নিরাপত্তা চ্যালেঞ্জ, সন্ত্রাসবাদ বিরোধী সমন্বয় দুর্বল এবং বহিরাগত হস্তক্ষেপ বৃদ্ধির মুখোমুখি হবে। সুতরাং ভারত চুপচাপ বসে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে না, ভারতকে হস্তক্ষেপ করতে হবে। ভারত যেই কূটনৈতিক সংযম দেখাচ্ছে, ভারত নাকি কূটনৈতিক সংযম দেখাচ্ছে, ভারত যেই কূটনৈতিক সংযম দেখাচ্ছে, এই কৌশলগত অবহেলায় ভারতের চুপ থাকা উচিত নয়। ভারতকে স্পষ্টভাবে বলতে হবে যে গণতান্ত্রিক বর্জন, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। কিন্তু আবার এখানে একটু আবার লিখেছে যে কিন্তু এর অর্থ বাংলাদেশ সরাসরি কিন্তু হস্তক্ষেপ নয়, বরং ভারত নীতিগত সম্পৃক্ততা, টেকসই কূটনৈতিক চাপ, আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সাথে সমন্বয় করে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য চাপ দিতে পারে এবং সংখ্যালঘু সুরক্ষার জন্য, মানে হিন্দুদের সুরক্ষার জন্য ধারাবাহিক চাপ দিতে পারে। বাংলাদেশের স্থিতিশীলতা ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। একটি একতরফা নির্বাচন যদি হতে দেওয়া হয়, তাহলে ভারতের বিরাট বড় ঝুঁকির কারণ হবে। বাংলাদেশে ভারতের স্বার্থ সবচেয়ে ভালোভাবে রক্ষা করা সম্ভব যদি এই বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য ভারত দ্রুত পদক্ষেপ নেয় এবং হস্তক্ষেপ করে। তো এই হচ্ছে কলাম। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মানে রিসেন্টলি ভারতীয় যেভাবে কথা বলতেছে, ভারতের ভিতর থেকে যেভাবে গুজব ছড়াচ্ছে, যেভাবে কথা বলতেছে, আওয়ামী লীগ ঠিক একইভাবে ভারতের সুরে কথা বলতেছে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির উগ্র হিন্দুত্ববাদী রাজনীতিবিদরা বাংলাদেশ নিয়ে যেভাবে কথা বলে, এই কলামেও ঠিক একইভাবে লেখা হয়েছে এবং এটা আবার সজীব অজয় তার ফেসবুকে শেয়ার করেছে। এবং আমি নিশ্চিত যে এটা আওয়ামী লীগই টাকা খরচ করে লিখিয়েছে। 15টা বছর ধরে আওয়ামী লীগ একতরফা ডামি ইলেকশন করে ক্ষমতায় ছিল, ক্ষমতায় থেকে ভারতকে সার্ভ করেছে। ভারত যা শিখাইছে, যা করাইছে, তাই শিখছে, তাই করছে। এখন 5ই আগস্টের পরে ভারতে পালিয়ে গিয়েছে। এখন কিভাবে দলের ভিতর সংস্কার করবে, জনগণের মন জয় করবে তা না, তাদের ওই কথা একটাই। ভারত যেমন সবসময় যা বলে যে বাংলাদেশে জঙ্গি আছে, ইসলামপন্থীরা পাকিস্তানি, মৌলবাদী, আওয়ামী লীগ ঠিক একই সুরে কথা বলতেছে। আরে ভাই, বাংলাদেশের 90% মুসলিম। এখন আপনি যদি মুসলিমদের মৌলবাদী বলেন, তাহলে ঠিক আছে আমি মৌলবাদী, কিন্তু আমারও তো একটা ভোটের অধিকার আছে, আমি সেই ভোট আপনাকে দেবো কেন? যদি আপনি আমাকে মৌলবাদী বলেন, দেবো না তো। তো এই আওয়ামী লীগ আসলে ক্রমে ক্রমে
জনগণ থেকে আরো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ঠিক এই ধরনের কার্যকলাপের কারণে। দর্শক, এই যে কানাডার একটি অখ্যাত পত্রিকা এএফবি নিউজ, জীবনের নাম শুনি নাই, সেখানে জ্যাক রেমন নামে একজন গোস্ট রাইটার, মানে ভুতুরে লেখক এই যে লিখলো এবং এখানে একদম সরাসরি ভারতকে উস্কানি দিচ্ছে যে যদি আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশ করতে না দেওয়া হয় এবং আওয়ামী লীগ সারা নির্বাচন হয়, এবং যে আওয়ামী লীগের নাকি 60% জনসমর্থন আছে, সেই আওয়ামী লীগ সারা নির্বাচন হলে কিন্তু ভারতের বিশাল ক্ষতি হয়ে যাবে। এবং ইনিয়ে বিনিয়ে বলতেছে যে এই নির্বাচন হতে দেওয়া হলে ওই ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো আসলে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, এমন হুমকি দিচ্ছে। সুতরাং এমন অবস্থায় ভারত যদি মনে করে যে এটা বাংলাদেশের বিষয়, আমাদের কি, এটা কিন্তু হওয়া উচিত নয়। ভারতের উচিত এখনই হস্তক্ষেপ করে নির্বাচন বন্ধ করা এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া এই ধরনের। তাহলে এই যে জুলাই হত্যাকাণ্ড, 1,500 লোক খুন হলো, তারপরে এত গুম খুন, ব্যাংক লুট, ভূমি লুট, প্রকল্প লুট, দুর্নীতি, এগুলোর কি হবে? দর্শক, আপনারা মতামত জানান, আপনাদের মতামতের অপেক্ষা রইলাম। আপনারা বলুন যে আসলে এই আওয়ামী ষড়যন্ত্রের শেষ কোথায়, এবং আপনারাই বলুন যে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে কি হবে না, এটা নিয়ে আপনাদের একটা মতামত চাই। বিএনপি কি ভারত বিরোধী রাজনীতি থেকে পুরোপুরি দূরে সরে গেল? এই অবস্থাটাকে বজায় রাখতে পারবে? সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের একটি বাংলা নিউজ পোর্টাল দ্য ওয়ালকে বিএনপির সেকেন্ড ইন কমান্ড মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সাক্ষাৎকার দিয়েছেন, যে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে বিএনপি সরকার গড়লে বাংলাদেশের ভূখণ্ড কোনো অবস্থাতেই ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না। কোনো গোপন বা বিচ্ছিন্নতাবাদী সংগঠন যাতে বাংলাদেশ থেকে ভারত বিরোধী কার্যকলাপ না চালাতে পারে, তারেক রহমান সরকার গড়লে তা নিশ্চিত করা হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্য ওয়ালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই কথা বলেছেন। একই সাথে গুরুত্ব দিয়ে বলতে চাই আরেকটি কথাও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে জাতীয় সরকার প্রসঙ্গ। আপনারা জানেন যে জামায়াতে ইসলামের আমির খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী সময় থেকে বিশেষ করে এই বিষয়টা প্রকাশ্যে এসছে। খালেদা জিয়ার জানাজার দিন, বছরের শেষ দিন 31শে ডিসেম্বর যেদিন জানাজা হলো, ঠিক সেদিনই জামায়াত আমির রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন নির্বাচন পরবর্তী সময় একটি জাতীয় সরকার আমরা গঠন করতে পারি কিনা। এবং এর দুদিন পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও সাক্ষাৎ করেছিলেন জামাত আমির। সাক্ষাৎ করে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেছিলেন যে আমরা এমন একটা কিছু করতে পারি কিনা। কিন্তু দলের সেকেন্ড ইন কমান্ড মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়টিও দ্য ওয়ালকে খোলাসা করেছেন যে জাতীয় সরকার করবেন না তারা তাদের যারা শরিক আছে তাদেরকে দিয়ে সরকার গঠন করবেন, কিন্তু জাতীয় সরকারের যে প্রস্তাব সেটি এক প্রকার নাকচি করে দিয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে এই দাঁড়াচ্ছে যে বিএনপি এক সময় বলতে আজ থেকে 1.5 মাস আগেও যে বিএনপি জামাতের সুরে কথা বলতো, ভারত বিরোধী সুরে কথা বলতো, গত 30-40 দিনের ঘটনা প্রবাহ যদি আপনি দেখেন, বিএনপির মধ্যে কোনো ধরনের ভারত বিরোধী কথাবার্তা, কর্মকাণ্ড এখন আর খুঁজে পাওয়া যায় না বা যাচ্ছে না। হঠাৎ করে উধাও হয়ে গেল কেন? এই যে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সংবাদ মাধ্যম এবং যারা বিষয়গুলো জানেন তাদের সাথে কথা বলে যেটি বলছি, বারবার বলছি, বরাবরই বলছি যে একান্ত নিরুপায় হয়ে আওয়ামী লীগের এই যে ভঙ্গুর অবস্থা, আওয়ামী লীগের উপর নির্ভরতা, শুধুমাত্র আওয়ামী লীগের উপর নির্ভরতা, দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ভারতও খানিকটা আওয়ামী লীগের উপর নির্ভরতা তৈরি করেছিল বা প্রেক্ষাপটের কারণে নির্ভরতা তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে আওয়ামী লীগের এখন ভঙ্গুর দশা। এই জায়গা থেকে ভারতের অভ্যন্তরে এবং আন্তর্জাতিকভাবে ভারতের যারা শুভাকাঙ্ক্ষী তাদের পরামর্শ যে শুধুমাত্র আওয়ামী লীগের সাথে গাঁট ছাড়া বাঁধলে হবে না, অন্যদের সাথেও সম্পর্ক নির্মাণ করতে হবে। সেই জায়গা থেকে ভারত এবং বিএনপি দুই পক্ষই
কাছাকাছি এসছে, সম্পর্ক নির্মাণ করেছে। এবং আমরা এই কথাগুলো বারবার বলি যে আজ থেকে 40 দিন আগেও বিএনপি প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অল্প দিনের মধ্যেই তিনি ভারমুক্ত হয়ে যাবেন, কয়েকদিনের মধ্যে। সেই তারেক রহমানের দেশে আসা আজ থেকে 40 দিন আগে অনিশ্চয়তার দোলাচলে দুলছিল, অনিশ্চিত ছিল। 40 দিনের মধ্যে কি ঘটনা হয়ে গেল যে গত 29শে নভেম্বরও তিনি সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে বলেছিলেন যে আমার বাংলাদেশে ফেরাটা আমার একার হাতের নয়। পরে কি এমন হয়ে গেল? আন্তর্জাতিকভাবে এই যে একার হাতে নয়, এই হাতটা খুলে গেল, সুযোগটা চলে এলো। আমি বলবো যে এটা প্রকৃতি সুযোগ করে দিয়েছে। আওয়ামী লীগের অ্যাবসেন্সে এখানে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। বিশেষ করে নভেম্বর মাসের পুরোটা বলা যায় বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হলো, ভারত বিরোধী কার্যকলাপ তৈরি হচ্ছিল, এবং তারও আগে বিভিন্নভাবে যেখানে বিএনপি প্রতিনিয়ত বিশেষ করে মৌলবাদী শক্তির কাছে একটা মার খাচ্ছিল বলা যায়। আপনি যদি ছাত্র সংসদ নির্বাচনগুলো থেকেই খেয়াল করেন, তখন থেকে ভারতের কিন্তু টনক নড়ে গেছে। বিশেষ করে ভারতের এই মুহূর্তের যারা সরকারে আছেন কিংবা সরকারি দল না হলেও বিরোধী দল কংগ্রেস নেতারা কিন্তু তখন থেকেই সরব হয়েছিলেন। আমার মনে পড়ে ছাত্র সংসদ নির্বাচন পরবর্তী সময়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান শশী থারুরও মন্তব্য করেছিলেন যে ছাত্র সংসদ নির্বাচনে জামাত শিবির দখল করেছে, সেটি কি হবে, কি একটা উদ্বেগ প্রকাশ করেছিলেন সেই সময়। তখন থেকেই ভারত সরকার, ভারতের রাজনৈতিক দল ভাবছে যে আসলে কি করা যায়। এই ভাবনাটা আমরা নভেম্বর শেষ নাগাদ, ডিসেম্বরের শুরু নাগাদ বলা যায় আমরা খোলাসা হতে দেখলাম যে না, ভারত তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করছে। এবং বিএনপির পক্ষ থেকে প্রতি পদক্ষেপ যদি আপনি খেয়াল করেন যে বিএনপি এই মুহূর্তে ভারত বিরোধিতা করছে না। আরেকদিকে যে এই যে জামাতের যে চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়া নিয়ে বিএনপি আগ্রহ দেখাচ্ছে না। এবং বিএনপি যখন আগ্রহ দেখাচ্ছে না, তখন বিএনপি কি আসলে ভারতমুখী রাজনীতি করবে? প্রসঙ্গত অতীতে বিএনপি সরকারের সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক ছিল না। 2001-06 সময়কালটার কথা যদি বলা হয়, তাহলে সেখানে দেখা যায় যে চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সেই সময়ের ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে ফাটল ধরেছিল। ভারতের অভিযোগ, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর মদতে চীন থেকে ওই অস্ত্র আনা হয়েছিল ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলির বিচ্ছিন্নতাবাদীর শক্তির হাতে তুলে দিতে। খালেদা জিয়ার ওই সরকারের ক্ষমতায় থাকাকালে বাংলাদেশ ভারত বিরোধ জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র সক্রিয় ছিল বলে নয়াদিল্লির তরফ থেকে বারবার অভিযোগ করা হয়। বিএনপি বিরোধী দলে থাকার সময়ও ভারতের সঙ্গে শীতল সম্পর্ক বজায় রেখেছিল। 2013 সালে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ঢাকা সফরের শেষ মুহূর্তে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বাতিল করেছিলেন সেই সময়ের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। ওই ঘটনায় অত্যন্ত বিরক্ত হয়েছিল ভারত। অতীতে সত্যিকার অর্থে বিএনপিকে নিয়ে ভারতের তিক্ত অভিজ্ঞতা আছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আগামীতে সামনের দিনে কি হবে? বিএনপি কি জামাতকে নেবে? বিএনপি যদি ভারত পেছনে ব্যাকআপ যদি ভারত থাকে, তাহলে বিএনপি জামাতকে কোনোভাবেই নেওয়ার কথা না। আর বিএনপি জামাতকে যে নেবে না বা নেয়ার কোনো আশ্বাস এখন পর্যন্ত নেই, আমি আজকেই আরেকটি কন্টেন্টে বলেছি, যার কারণে জামাত ইতিমধ্যে এই নির্বাচনটা প্রতিহত করবার জন্য নানা রকম উইন্ডো কিন্তু চালু রেখেছে। নির্বাচন কি হবে কিনা, জামাত বাধা হয়ে দাঁড়াবে কিনা, কিংবা জামাত বাধা হয়ে দাঁড়াতে পারবে কিনা, এমন নানা প্রশ্ন আছে। জামাত যদি বাধা হয়ে দাঁড়াতে না পারে এবং শেষ পর্যন্ত যদি নির্বাচনটা হয়েই যায়, তাহলে এখনো বলছি যে নির্বাচনটা হয়ে যাবে। জামাত, বিশেষ করে ভারত যদি এখানে শক্তি যোগায়, সেনাবাহিনী যদি স্ট্রং থাকে, সরকারকে যদি চাপ প্রয়োগ করা হয় যে নির্বাচনটা হতেই হবে, তাহলে নির্বাচন হয়ে যাবে। জামাত হালে পানি পাবে না। আজকে যদি বিএনপি ভারতমুখী রাজনীতি করেই থাকে,
যদি ব্যাকআপ আসলেই থাকে, যদির কথা বলছি, এটি নিশ্চিত, কারণ বিভিন্নভাবে বিভিন্ন তথ্য উপাত্ত যে এই মুহূর্তে বিএনপির ব্যাকআপ আসলে ভারত, তাহলে জামাত নির্বাচনও ঠেকাতে পারবে না এবং নির্বাচন পরবর্তী সময়ে যে সরকারটি গঠন হবে সেই সরকারটিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সাক্ষাৎকারে বলেছেন তাদের যারা শরিক আছে তাদের নিয়ে, তাদের যে শরিকগুলো তারা অত্যন্ত দুর্বল। তাদের যে আরো অন্যান্য 8টা দল মতো আছে, 9টা দল, বিএনপির জোটে 9টা, জামাত জোটে 10টা দল, আরো যে 8টা দল আছে তারা আসলে বিএনপি থেকে নির্বাচন করবার সুযোগ পেলেও ম্যাক্সিমামই প্রায় কেউই নির্বাচিত হতে পারবে না বলেই মনে হয়। ববি হাজ্জাজ, জুনায়েদ সাকি, এই যে গণ অধিকার পরিষদের নূর, কিংবা নূরের যে সেক্রেটারি ছিল রাশেদ বিএনপিতে যোগদান করেছে, এদের নির্বাচিত হবার চান্সটা একদম খুবই কম। সেই জায়গা থেকে বিএনপির সরকারটা আসলে একক সরকারই হবে, কিন্তু সেই সরকারটাকে দেশ চালাতে পারবে? খেয়াল করুন, সেনাবাহিনী এই মুহূর্তে কিন্তু মাঠে আছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি কিন্তু আসলে ভয়ঙ্কর। সেনাবাহিনী মাঠ থেকে উঠে যাবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে আছে। 1 মার্চ আপনি সেনাবাহিনীকে আর দেখবেন না। যেহেতু নির্বাচিত সরকার দেশে চলে আসবে, সেনাবাহিনী এই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বাহিরে, ক্যান্টনমেন্টের বাহিরে 1.5 বছরের বেশি সময়, 1.5 বছর যাবত যে আছে, এটা আর পাবেন না। তখন দেশের পরিস্থিতি কি হবে? বিএনপির একক সরকারকে জামাতকে ট্যাকল করতে পারবে? জামাত যখন সরকারের অংশ হবে না, আমি বারবার বলছি, এই যে ইউনূস সরকার আছে মানেই জামাত সরকার আছে। এই সরকার ধরে নিলাম জামাত 20টি আসন পেল সংসদে, বিরোধী দল হলো, বিরোধী দল হয়েও এই যে আজকের যে দখলদারিত্ব, আজকে যে এনজয় করছে, এটি কিন্তু করতে পারবে না। এবং ওই সময় ফেব্রুয়ারি মাসের পর থেকে মাঠে সেনাবাহিনী নেই, শুধুমাত্র পুলিশ। চালাতে পারবে দেশ? আপনি কি মনে করেন? ভারতের সহযোগিতা নিচ্ছে, ঠিক আছে, ভারত ব্যাকআপ দিচ্ছে, সহযোগিতা করছে, তাও কি চালাতে পারবে? পারবে না। হচ্ছে অতীতের তিক্ত অভিজ্ঞতাও আছে ভারতের কিন্তু বিএনপিকে নিয়ে। আজকে যদি বিএনপি সেই 2001-06 আমলের রাজনীতি করে, তাহলে বিএনপি বহুমুখী সংকটে পড়ে যাবে। আর যদি ভালো রাজনীতি করে, ইতিবাচক রাজনীতি করে, 2001-06 হাওয়া ভবনের রাজনীতি যদি না করে, তাহলে বিএনপি টিকে গেলেও যেতে পারে। কিন্তু আসলে কতটুকু টিকবে, কতটুকু সারা দেশকে কন্ট্রোল করতে পারবে, এই প্রশ্নগুলো আছে। সবকিছু মিলে আমরা এই মুহূর্তে যেটি বলতে চাইছি যে বিএনপি ভারত বিরোধী রাজনীতি ত্যাগ করেছে, জামাতের সাথে জোট হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন এই মুহূর্তে আসলে কিছুই বলা যায় না যে সামনের দিনগুলোতে কি হবে। নির্বাচনটা হয়ে গেলে তারপরে বোঝা যাবে আসলে সামনে কি হতে যাচ্ছে। একপাক্ষিক নির্বাচন হচ্ছে এবং নির্বাচন পরবর্তী সময়ে কি হবে বাংলাদেশের, খুব বেশি আশাবাদী হওয়ার মতো কিছুই নেই। কারণ এই যে ত্রয়োদশ সংসদটা মনে হয় না খুব বেশি দীর্ঘস্থায়ী হবে। এই সংসদ, এই সরকারের একটা পতন হবে খুব স্বল্পতম সময়ের মধ্যে, এবং পতন হয়ে সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন হবে। সার্বিকভাবে সেটি কিন্তু দেখা যায়। যতই ভারতমুখী রাজনীতি করুক বিএনপি, নানাভাবে বাধাপ্রাপ্ত হবে। কারণ বর্তমান দেশের অবস্থা এমন অবস্থায়, যে সাজানো গোছানো দেশটা ছিল 2 বছর আগেও, 1.5 বছর আগেও, সেটি কিন্তু এখন নেই। ক্ষত, প্রতিটা পদক্ষেপে ক্ষত। এই ক্ষত সারিয়ে দেশ পরিচালনা করা কঠিন চ্যালেঞ্জের বিষয়। ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষত, কূটনীতিতে ক্ষত, দেশের অর্থনীতিতে ক্ষত, ব্যবসা বাণিজ্যে ক্ষত, চারিদিকে শুধু ক্ষত আর ক্ষত। এই ক্ষত কাটিয়ে উঠে দেশ চালানো, আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং সরকার প্রধান বা চ্যালেঞ্জ হবে এখনকার যে সরকার প্রধান আসবেন তার জন্য। যার কারণে তিনি খুব বেশি দিনের জন্য এই সরকারটা পরিচালনা করতে পারবেন না। এখন দেখার বিষয় যে সামনে কি হচ্ছে, আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে এ পর্যন্ত।